সবাইকে স্বাগতম আমাদের নতুন বাংলা পডকাস্ট নববিমর্শে। তো আজকে আমাদের সাথে আরেকবার উপস্থিত হয়েছেন অনিতা বোস। উনি একটা খুব ভালো বই লিখেছেন, সেই বইটা আপনি দেখতে পাচ্ছেন, রামায়ণ দক্ষিণ পূর্ব এশিয়া। আমি এটা পড়ে শোনাই দিতে রামায়ণ দক্ষিণ পূর্ব এশিয়ায় সাংস্কৃতিক ও ঐতিহ্যের পদচিহ্ন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, লাওস, ক্যাম্বোডিয়া, মায়ানমার ও ভিয়েতনাম। তো আপনারা যারা আমাদের বাংলা দর্শক এবং যারা বাংলা নিয়ে একটু চর্চা করেন, তারা ওনার নাম নিশ্চয়ই শুনে থাকবেন। উনি একজন আর্টিস্ট, উনি পেন্টিং করেন, উনি বই লেখেন, আরো অনেক ওনার কার্যকলাপ আছে। তো অনেকেই ওনাকে জানেন, তাও যারা ওনার কাজ থেকে অবগত নন, তার জন্য আমি অনুরোধ করব অনিতা বোসকে যে আপনি যদি আপনার একটুখানি আপনার প্রোফাইলটা, আপনি কি করেন বা কোথায় আপনি পড়াশোনা করান সে নিয়ে যদি বলেন। নমস্কার সবাইকে। প্রথমে নববিমর্শকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং আমার অনেক ধন্যবাদ যে তারা আমাকে আবার দ্বিতীয়বার এখানে বলতে দিচ্ছেন, এবং সমস্ত শ্রোতা বন্ধুদের এবং যারা শুনছেন তাদেরকেও আমার শ্রদ্ধা এবং নমস্কার। আমি থাইল্যান্ডের থেকে এই মুহূর্তে আপনাদের কাছে বলছি। আর মূলত আপনারা বলতে পারেন আমার পরিচয়ের মধ্যে যদি শিল্পী একটি পরিচয় হয়, তাহলে আরেকটি পরিচয় হচ্ছে খোঁজা, এবং সেই খুঁজতে গিয়ে গবেষণা করা। তো সেই জন্য গবেষক বলবো কিনা নিজেকে জানি না, কিন্তু গবেষণা করে অনেক কিছু জিনিসকে খুঁজে বার করার একটা ইচ্ছে সারা সময় জীবনেই আছে, এবং সেই চেষ্টা আমি করে চলেছি। এবং এই মুহূর্তে সিলিপাকর্ন ইউনিভার্সিটি, থাইল্যান্ডের অন্যতম একটি বিশিষ্ট ইউনিভার্সিটি, সেখানে ভারততত্ত্ব নিয়ে পিএইচডি আমার গবেষণা চলছে। এছাড়াও আমি ভারতের প্রথম মহিলা গাইড, যিনি ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে গত 8 বছর আমি গাইডিং করেছি, এবং সারা পৃথিবীর মানুষের কাছে ভারতবর্ষের কথাই হয়তো বেশি বলেছি, কারণ এশিয়া পুরো দাঁড়িয়ে আছে ভারতবর্ষের উপরে। এছাড়া রামকৃষ্ণ মঠ মিশনের সাথে সংযুক্তি বহু বছরের, স্বামীজির আদর্শের প্রেরণাতেই আমার পথ চলা, এবং দীর্ঘদিন রামকৃষ্ণ মিশনের পল্লী মঙ্গলের বিভিন্ন কাজের সাথে যুক্ত থেকেছি। চেষ্টা করেছি নিজের সামান্য ক্ষুদ্র যতটুকু শক্তি বা সামর্থ্য আছে তাই দিয়ে মায়েদের কাছে, মেয়েদের কাছে দাঁড়ানোর। এইভাবেই আমি আমার পথ চলাটা করি। আর আজকে অনেক ধন্যবাদ আপনাদের সবারকে আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। আমার মনে হয় ভূপেনবাবু, আমি প্রেজেন্টেশনটা শেয়ার করে যদি এই বিষয়ে কথাটা বলি, আপনি আপলোড করতে পারেন, আপনি আপলোড করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেইটাই অপশন হবে, হ্যাঁ, প্রেজেন্ট স্লাইড পিডিএফ এ গিয়ে আপনি ওটাকে আপলোড করে দিন। তাহলে এর মাঝে আপনি আপলোড করতে তখন আমি কিছু কমেন্ট নিয়ে নিই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অভয় আগরওয়াল, রঞ্জনা ভট্টাচার্য। তো আপনার সবাইকে স্বাগত, ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। আশা করব যে আপনারা আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই ইনস্টিটিউটটা ভালো লাগবে, এবং আমরা আরো দূর ভবিষ্যতে বাংলা এবং ইংরেজি এই দুটোতেই মানে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, ভারতীয় ঐতিহ্য যেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো বিশ্বেই বলতে পারেন, সেখানে আমি ওটা দেখছি। এটা কি দেখা যাচ্ছে ভূপেন বাবু? হ্যাঁ, প্রেজেন্টেশনটা আমি দেখিয়ে দিয়েছি। আপনি ওটাকে ইয়ে করে দিন, মেক ইট, ওটা করে দিন, ইয়ে করে দিন, ফুল স্ক্রিন করে দিন। ফুল স্ক্রিন দেখুন, নিচে অপশন আছে ফুল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি শুরু করুন। ওকে, আপনাদের সবাইকে আর একবার নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে আজকের বিশেষ যে রাম কথা বলার সুযোগ ঈশ্বর আমাকে দিয়েছেন আপনাদের সামনে, আমি সেই বিষয়ে কথা বলবো। প্রেজেন্টেশনটি ইংরেজিতে করা আছে, কিন্তু আমি আজকে বক্তব্যটি আমি বাংলাতেই রাখবো। প্রথমে প্রণাম জানাই শ্রী রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতায়ে নমঃ।
বলা হয় যে যাবৎ শাস্যন্তি গিরয় সরিতশ্চ মহীতলে তাবৎ রামায়ণ কথা লোকেষু প্রচুরে শক্তি। যতকাল পৃথিবীতে পর্বত এবং নদীসমূহ বিরাজ করিবে ততকাল রামায়ণ কথা জনগণ মধ্যে প্রচারিত থাকবে। খুব সত্যি কথা বলতে গেলে বলতে পারি যে এই কথাটির কি গভীর তাৎপর্য, কত দূর অবধি সত্য, সেটা আমি পশ্চিমবঙ্গে বা ভারতে বসে হয়তো ততটা বুঝতে পারিনি। কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়াতে গত 10 বছর এখানে বসবাস করতে গিয়ে এখানকার বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, বিভিন্ন অর্গানাইজেশন, মিউজিয়াম, শিল্পী, শিল্প নানাভাবে সবার সাথে পরিচিত হয়ে যেটা দেখলাম সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মাটিতে কিভাবে ভারতীয় মহাকাব্য রামায়ণ এবং ভারতের যে রামচন্দ্র তিনি কিভাবে বিরাজমান রয়েছেন, কিভাবে রয়েছেন। আপনারা অনেকেই হয়তো এই ম্যাপটি দেখেছেন যে ভারতবর্ষের প্রভাব কি করে দক্ষিণ পূর্ব এশিয়াতে এসেছিল। একটা সময় ছিল যখন আমরা সিল্ক রুট সম্বন্ধে পড়াশোনা করতাম বা সিল্ক রুট সম্বন্ধে আমরা বেশি আলোচনা করেছি, কিন্তু আরেকটি রাস্তা ছিল যেটি জলপথে মেরিটাইম রুট নামে পরিচিত ছিল এবং ভারতবর্ষের যে অতুল ঐশ্বর্য, সেই ঐশ্বর্য ভারতবর্ষ তো শুধু এক্ষুনি যেটা ভূপেনবাবু বলছিলেন শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, আমাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল বহু বহু দূর দেশ অব্দি। বাণিজ্য এবং ধর্ম এ দুটোই জলপথে এবং স্থলপথে ভারতবর্ষের বাইরে বহুকাল আগে থেকে প্রচারিত হয়েছে। আমি দিনক্ষণ নক্ষত্র হয়তো বলছি না, কারণ সেগুলি বড় বিতর্কের বিষয়, সময়ের মাপকাঠি প্রতি যুগে পাল্টে যায়, কিন্তু এই প্রভাব বা এই যে একটা প্রসার, এই প্রসারতা ভারতবর্ষের বহুকাল জুড়ে। আর এক্ষুনি আপনারা যে ম্যাপটা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে, সেটি হচ্ছে ভারতবর্ষ থেকে কিভাবে এই যে দক্ষিণ পূর্ব এশিয়ায়, দেখুন আমরা ইতিহাসের বইতে হয়তো বেশি পড়েছি বা ছোট থেকে শুনেছি অনেক দূর দূর দেশের ইতিহাসের কথা, কিন্তু আমরা আমাদের যে প্রতিবেশী যে দেশগুলি, বার্মা, থাইল্যান্ড, যেগুলি আপনারা জানেন 1927 সালে যখন রবীন্দ্রনাথ এসছিলেন তখন উনি এই সমস্ত দেশগুলো ঘুরেছিলেন, কবিতা লিখেছিলেন। এই শ্যাম কম্বোজ, থাইল্যান্ডের প্রচুর পুরানো নাম হচ্ছে শ্যাম দেশ, কম্বোজ হচ্ছে ক্যাম্বোডিয়া। তো এই শ্যাম, কম্বোজ, প্রতিষ্ঠানপুর, যশোধরাপুরা, লাওস, ক্যাম্বোডিয়া, এরা সব আমাদেরই যে নিজস্ব ভারতীয় যে ধ্যান ধারণা, সেটা শুধুমাত্র ধর্মের দিক থেকে নয়, সেটা সাহিত্যের দিক থেকেও, সেটা কালচারাল মানে আদান প্রদান যেটাকে বলবো আমাদের, সেই দিক থেকেও, সামাজিকভাবে, সাহিত্যগতভাবে, সাংস্কৃতিক দিক থেকে সেটি হয়েছে। আর এই ক্ষেত্রে একটি বড় জায়গা গ্রহণ করে আছে রামায়ণ এবং মহাভারত। কিন্তু মহাভারতের থেকেও রামায়ণের যে একটা বিরাট প্রভাব, সেই প্রভাব সমস্ত গণ্ডিকে অতিক্রম করে গেছে। এখানে আমি গত এত বছর ধরে যে গবেষণা করার সুযোগ হয়েছে, তাতে আমি শুধুমাত্র একটি দেশে আবদ্ধ ছিলাম না, মায়ের আশীর্বাদে 8টি দেশের উপর গবেষণা করার সুযোগ হয়েছে এবং প্রচুর দেশ দেখেছি, নিজে গেছি, সেখানে সমস্ত কিছু দেখেছি। আমরা যদি শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক প্রমাণকেই প্রমাণ বলে ধরে থাকি, কিন্তু আজকের দিনে প্রত্নতাত্ত্বিক প্রমাণের মধ্যেও কিন্তু এই প্রাচীন লোককথা, সাহিত্যের কথা, এগুলোকেও মান্যতা দেয়া হচ্ছে। এবং ঠিক এইভাবেই আমরা দেখেছি যে রামায়ণ সমস্ত গণ্ডি পেরিয়ে গেছে। একটা ইনট্যাঞ্জিবল হেরিটেজ, যেটাকে কিছু জিনিস হয়তো খুব সামনে গ্রসলি দেখা যায়, খুব স্থূলভাবে দেখা যায়, আর কিছু জিনিস থাকে খুব সূক্ষ্মভাবে। রামায়ণ সেই সূক্ষ্মভাবে এদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে তাকে আর আলাদা করা যায় না। আপনারা এই মুহূর্তে যে রামচন্দ্রের সুন্দর মূর্তিটি দেখছেন, এটি ইন্দোনেশিয়ার। আর কেন, আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে কেন রামকে নিয়ে বা রামায়ণকে নিয়ে কেন এতটা কেন এইসব দেশে এর লোকেদের কাছে রামায়ণ এতটা গুরুত্ব পেল। আমাদের মনে রাখতে হবে যে দক্ষিণ পূর্ব এশিয়া বিষ্ণুকে খুব শ্রদ্ধা করেন। বিষ্ণু, শিব, ব্রহ্মা, দুর্গা প্রত্যেককে এনারা জানেন।
হয়তো কিছুটা অন্য নামে, কিন্তু প্রত্যেকে জানেন। এবং বিশেষ করে থাইল্যান্ডের কথা যদি বলা হয়, বা যেসব রাজবংশগুলো রয়েছে ক্যাম্বোডিয়াতে যারা ছিলেন, তারা প্রত্যেকেই একটি দেবরাজা রূপে একটি রামরাজ্য তৈরি করতে চেয়েছিলেন। রামরাজ্য কথাটা কিন্তু কোনো আজকের দিনে আমরা এটা মানে ভারতবর্ষের কাছে একটু রাজনীতির সাথে জড়িয়ে গেছে, কিন্তু এই কথাগুলো বহু প্রাচীন। রামায়ণ আজকে লেখা হয়নি, রামায়ণ বহুকাল আগে লেখা হয়েছে। তো সুতরাং এই সমস্ত দেশগুলোতেও এই প্রভাব কোথাও 1000 বছরের পুরনো, কোথাও 1400 বছরের পুরনো, বহু প্রাচীন কাল থেকে এইসব দেশে রামায়ণ কথা রয়েছে। সেটা কখনো রয়েছে বিষ্ণুর মধ্যে দিয়ে, কখনো রয়েছে লোককথার মধ্যে দিয়ে, কখনো রয়েছে নাটকের মধ্যে দিয়ে। এই যে ডান দিকে যে রামচন্দ্রকে দেখছেন, ধনুক ধরে উঁচু করে মুখ রয়েছে, ইনি ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে রয়েছেন। ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে ঢুকলেই ডান দিকে আপনারা দেখতে পারবেন এই রামায়ণের মূর্তি। থাইল্যান্ডের রামায়ণকে 5 ভাগে ভাগ করা যায়। তাদের সাহিত্যগতভাবে রামায়ণ হচ্ছে রামাকিয়েন, নাচ বা ডান্স ড্রামা যেটাকে আমরা রামলীলা বলি সেটি হচ্ছে খন, তাছাড়া নাং ইয়াই, নাং তুলুং এবং হুন নামে বিভিন্ন রকমের পাপেট শো, লেদার পাপেট যেটা ছায়া নাটক আমরা বলি, পুতুল নাটক বলি, সেই বিভিন্ন জিনিস দিয়ে এই রামায়ণ এখানে হয়। খন বহুকাল আগে থেকে এখানে দেখানো হতো। এই যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে যারা রাজবংশের, প্রত্যেকটি রাজা যখন রাজ্য গ্রহণ করেন, দেশ গ্রহণ করেন, তখন রাজকর্তব্যের মধ্যে একটি কর্তব্য হলো রামায়ণকে লেখা, রামায়ণকে রিরাইট করা। তার কারণ হচ্ছে নইলে সেগুলো হারিয়ে যাবে। এখানে আপনারা যে ছবিগুলি দেখছেন এগুলো হচ্ছে রাজবংশের মানুষরা পুরনো সময় কিরমভাবে রামায়ণ অভিনয় করত। এখন আপনারা যেটা দেখছেন সেটি হচ্ছে, আমি যেটা লক্ষ্য করেছি এই সমস্ত দেশগুলিতে, ভগবদ গীতায় বলে তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধা দদাতু বিনয়ম। তো এই যে শ্রদ্ধা জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ, এবং আমরা আজকে ঘরে বাইরে ব্যক্তিগতভাবে সামাজিকগতভাবে আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি যে শ্রদ্ধার অভাবে সমাজ কোন দিকে চলে যাচ্ছে। এইখানে এসে আমি থাইল্যান্ডকে যেভাবে দেখেছি, তাতে আমি দেখেছি এক অন্য থাইল্যান্ডকে, যে থাইল্যান্ডের নিউ জেনারেশন, যাদের মধ্যে শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ডেডিকেশন আছে, একটি প্রাচীন ট্র্যাডিশনকে, একটি প্রাচীন রীতিকে, একটি প্রাচীন সাহিত্যকে কেন্দ্র করে যে সমস্ত নাচ গান নাটক হচ্ছে, তার প্রতি কি প্রচণ্ড শ্রদ্ধা, সেটি আমি যদি এখানে না দেখতাম তাহলে হয়তো লোককে বলতে পারতাম না। তারা এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রামায়ণের নাটকে মুখোশের ব্যবহারটা খুব বেশি, এবং আমি অবাক হয়ে দেখেছিলাম কোনো মুখোশ এরা কখনো মাটিতে নামায় না। ওদের যদি খাবারেরও সময় হয়ে যায় তারপরেই হয়তো ওকে নাটকে যেতে হবে, ও এক হাতে যত্ন করে মুখোশটাকে ধরে রেখে কোনোভাবে খাবে, কিন্তু মুখোশের অপমান কখনো তারা করতে দেবে না। অসম্ভব একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা রয়েছে। এই হচ্ছে বিভিন্ন রকমের খন মাস্ক। খন মাস্ক হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককের ভেতরে একটি রুম আছে, যে একটি ঘর আছে, যে ঘরটি নির্দিষ্ট রামায়ণের সবকিছু নিয়ে, এবং সেইখানে এই বিরাট মুখোশের ডিসপ্লেটি করা আছে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন ঠিক মাঝখানে গণেশজি রয়েছেন, আর তার চারপাশে আরো নানা রকম, কোনোটা রামের রামচন্দ্রের দলের হনুমানজি সেনারা পড়েছেন, কোনোটা এবার রাম লক্ষণ পড়েছেন মুখোশ, আর একদিকে রাবণের মানে সুর এবং অসুর দুই পক্ষের মুখোশ রয়েছে, এবং মধ্যিখানে রয়েছেন গণেশ, কারণ গণপতির পুজো না করে তারা কিছু করেন না। এরপর হচ্ছে হুন লুয়াং, যেটা আমরা পুতুল নাটক বলি, আর এই পুতুল নাটকটি একটি লস্ট মানে এর মধ্যে চলে গেছিল, সেটিকে থাইল্যান্ডের রাজা এবং রানী খুব গুরুত্ব দিয়ে এটিকে আবার ফিরিয়ে আনেন, এবং এখন এটি প্রায় নিয়ম হয়ে গেছে। বিভিন্ন হোটেলে, বিভিন্ন অফিসের বিভিন্ন অনুষ্ঠানে এই পুতুল নাটক করা হয়। এর মধ্যে দিয়ে ওনারা রামায়ণের এই ট্র্যাডিশনটাকে, এই রামায়ণকে কেন্দ্র করে যে শিল্পকলা, তাকে বাঁচিয়ে দিলেন। আপনারা অনেকেই এতে আসেন, ব্যাংকক বেড়াতে আসেন।
এবং খুব আমি এত বছরের অভিজ্ঞতায় দেখেছি ব্যাংকককে আপনারা খুব ভালোভাবে জানেন না। অ্যাকচুয়ালি আমরা এসেই পাটায়া বা ফুকেট চলে যাই বা ক্র্যাবি চলে যাই। ব্যাংককের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু অনেক কিছু আছে তার মধ্যে। তো এই যে ব্যাংককের যে গ্র্যান্ড প্যালেস, সেই গ্র্যান্ড প্যালেসের ভেতরে প্রায় 2 কিলোমিটার জায়গা নিয়ে এই 178টা রামায়ণের ছবি আঁকা আছে। এবং সেই করিডোরটাতে যদি আপনারা যান, দেখবেন বিভিন্ন ভাষায় বিভিন্ন লোক ওই রামায়ণের কথা বলছে। সেটা চাইনিজ ভাষা, কোরিয়ান ভাষা, জাপানিজ, জার্মানি, বিভিন্ন ভাষায়। কিন্তু আমার খুব অদ্ভুত লাগে জানেন তো, যে যখন দেখি যে সেইখানে একটা নাম বারবার ঘুরে ফিরে আসছে, রাম, সীতা, হনুমান, রামায়ণ। এ তো আমার দেশের কথা। তার ফলে এই অদ্ভুত পেন্টিং গুলো রয়েছে, এগুলো থাইল্যান্ডের রীতি অনুযায়ী করা। রয়েছে প্রাসাদ ফিমাই, প্রাসাদ ফনেমরুং, যাদের পিলার থেকে লিন্টেল সমস্ত তৈরি হয়েছে ভারতবর্ষের দুটো মহাকাব্যকে কেন্দ্র করে, রামায়ণের ঘটনা নিয়ে, মহাভারতের ঘটনা নিয়ে। তার ফলে রামায়ণের কথা, রাম কথা গোল্ডেন ল্যাকার ওয়ার্কে আছে, ক্যাবিনেটে আছে, মেটাল ওয়ার্কে আছে, এই যে ছায়া নাটক লেদার পাপেট যেটা হয় তার মধ্যে আছে, আছে নাচে, গানে, আঁকায়, বিভিন্নভাবে আছে। প্রতি বছর থাইল্যান্ডে রয়্যাল খন ফেস্টিভ্যাল হয়। রয়্যাল খন হচ্ছে একটি 1 মাস ব্যাপী এক মহাকুম্ভের মতন রামায়ণ কুম্ভ বলা যেতে পারে। রাজবাড়ির নির্দেশে, রাজ পরিবারের নির্দেশে এক বিশেষ রামলীলার নৃত্য অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠান দেখার জন্য প্রত্যেক দিন ওই বিশাল থাই কালচারাল সেন্টার পুরোপুরি ভর্তি থাকে। আমি খুব দ্রুত, কারণ 8টা দেশ বলতে হবে, অনেক সময় চলে যাবে, আমি খুব দ্রুত চলে যাচ্ছি ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে রামায়ণ মহাভারতের কথা বললে অনেকের হয়তো মনে হতে পারে যে শুধু বালিতে আছে, কিন্তু এটা শুধু বালিতে নয়, এটা জাভা, বালি, সুরাবায়া, যোগজাকার্তা, বিভিন্ন জায়গায় আছে। ইন্দোনেশিয়া আসলে হচ্ছে কতগুলো বহু 17,000 দ্বীপ নিয়ে তৈরি একটি দেশ, এবং একটা সময় সেটাকে বৃহত্তর ভারতী বলুন, হিন্দু কলোনিজ বলুন, কি ভারতীয় প্রভাবে চলা বলুন, সেটা হয়েছে। তার কারণ আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষের যে প্রভাব এখানে এসেছিল, সেই প্রভাবের মধ্যে যেমন বণিকেরা ছিলেন, তেমনই ছিলেন কতগুলি রাজবংশ। তাদের মধ্যে দিদি, হ্যাঁ, দিদি একটা কথা আমি জাস্ট একটুখানি ক্ষমা করবেন ইন্টারাপ্ট হ্যাঁ, করার জন্য, আমি চাইছি না। আমরা মানে যখন ইতিহাস লেখা হয়েছিল হুম, তখন ওটা তো মানে কি বলবো, ইউরোপীয় ঔপনিবেশিকবাদ একদম। যেটা ছিল, হুম, হুম, তো হুম, সেখানে বিভিন্ন গ্রন্থে আমরা দেখি যে এবং আর.সি. মজুমদার এবং যারা ছিলেন পৌরাণিক যারা ইতিহাস লিখেছে তারা কিন্তু কলোনি বলেছে। কিন্তু হুম। আমরা যদি ভালো করে একটুখানি পড়াশোনা করে দেখবো যে সেখানে কিন্তু মানে ভারতীয় বণিকরা গিয়ে ওখানে ব্যবসা করতেন, সেখান থেকে রামায়ণ ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এখানে কিন্তু মানে এটা একটা একটা আদান প্রদান হয়েছে, মানে ওখানকার রামায়ণের যে চরিত্র একদম কিন্তু আলাদা, ওখানকার লোকাল কালচার থেকে মিশে গেছে। তো একদম, আমি সেটা, আজ, হ্যাঁ, হ্যাঁ, আজকে সময় মনে হচ্ছে যে শব্দটা কলোনি সেটাকে না ব্যবহার করাই উচিত, যাতে ব্যাপারটা লোকেরা অন্যভাবে না নেয় যে ইট ওয়াজ হ্যাঁ, নট আ কলোনি ইন দ্যাট সেন্স। হ্যাঁ, না, না, এটা যদি একটু বলেন। কলোনি ইন দ্য সেন্স, কলোনি হুম, মানে দেখুন, এটাকে তখনকার দিনে যেটাকে কলোনি বলা হয়েছে, অ্যাকচুয়ালি সেটা সেইভাবে নয়। মানে যেহেতু ভারতবর্ষের থেকে বহু মানুষ গেছে, শুধু কিন্তু বণিকরা যায়নি। আমি যেটা এক্ষুনি বলতে চাইছিলাম, যে সেখানে পল্লব, দক্ষিণ ভারতের বহু রাজবংশ রাজত্বও তো করেছেন। হ্যাঁ, তো তার ফলে ভারতবর্ষের যে মেটালের যে ব্যবহার, যে মূর্তিতে যেরকম দক্ষিণ ভারতীয় মূর্তির যে ব্যবহার, এখানে যদি কোনোদিন মূর্তি নিয়ে, মানে ভারতীয় মূর্তি বা ভারতীয় দেবদেবী নিয়ে আলোচনা হয়, তখন আমি আপনাদের দেখাতে পারবো যে সেই শিল্পের কতটা প্রভাব ছিল। তো তার ফলে ভারতবর্ষের একটা বিরাট প্রভাব এখানে গুলোতে ছিল। তো রামায়ণের এই যে ইন্দোনেশিয়াতে, ইন্দোনেশিয়াতে রামায়ণকে কাকাবিন রামায়ণ বা ব্রিজ বিটুইন, এটা একটা ব্রিজের মতন তৈরি করেছে বিভিন্ন জেনারেশনের মধ্যে দিয়ে। এই মুহূর্তে ধরুন রামায়ণের ব্যালে হচ্ছে, রামায়ণ নাটকের হচ্ছে, পুরা বিসাথা বলে একটি বিশেষ থিয়েটার হল আছে, যেখানে এই মিস্টার দাহানান এবং এই নুচাবার্তি এবং মেঘাবতী, এনারা
গত 43 বছর ধরে করে যাচ্ছেন, এবং এদের শিল্পীদের মধ্যে সেই ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা থেকে 70 বছরের অবধি শিল্পীরা রয়েছেন, এবং ধর্ম তো এরা কেউ হিন্দু বা বৌদ্ধ ধর্মাবলম্বনী নন, কিন্তু তাদের মধ্যেই যে একটা বিরাট প্যাশন কাজ করছে, একটা ভালোবাসা কাজ করছে, একটা শ্রদ্ধা কাজ করছে, এটা একটা অন্য রকমের জিনিস। তার ফলে আপনারা অনেকেই হয়তো প্রাম্বানানের মন্দিরের কথা জানেন। প্রাম্বানানের মন্দির হচ্ছে আমাদের যেরকম আঙ্কর ভাট বলা হয় ক্যাম্বোডিয়াতে, প্রাম্বানান হচ্ছে এটি ইন্দোনেশিয়ার অন্যতম দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির, যার মধ্যে মানে 5টি মূল হিন্দু দেবতার যে পূজা হতো একটা সময়, এটি প্রায় 9ম শতাব্দীর, এবং এখন এখানে একদিন ছাড়া ছাড়া গভর্নমেন্টের নির্দেশে রামায়ণ অভিনয় হয়। এছাড়া কেচাক যে রয়েছে ইন্দোনেশিয়ার, চাক 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 করে এক রকমের মুখে আওয়াজ করে সীতাহরণ এবং সীতাকে উদ্ধার, এই যে অভিনয়গুলো দেখা হয়, এটি একটি নতুন ফরম্যাট, এটি 1930 সালে হয়েছে। ওই আপনি এক্ষুনি যে কথাটা বলছিলেন সেই কথা ধরেই বলি যে ভারতের বাইরে আমরা চোল রাজা, পল্লব রাজাদের কথা শুনেছি। মাজাপহিত বলে একটি বিরাট রাজত্ব ছিল 9ম শতাব্দী থেকে প্রায় 1400 শতাব্দী অবধি। এবার ডেফিনেটলি যখন আপনার একটা যে আদান প্রদান ঘটছে, তখন তো সেটা আজকে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া থেকে বাটিক শিখে এসেছিলেন, জাভা থেকে, সেই বাটিকই শান্তিনিকেতনে প্রচার হয়েছে। এই রামায়ণের কথা, রামায়ণের গল্প তারা তাদের মতন করে, নিজেদের মতন করে লোকালাইজেশন হয়েছিল, কিন্তু তারাও মনে করেন, তাদের স্কলাররাও মনে করেন যে মূল গ্রন্থ বাল্মীকি রামায়ণ, আমাদের কৃত্তিবাসী রামায়ণের, বাংলা রামায়ণেরও প্রভাব আছে এই সমস্ত জায়গায়। কৃত্তিবাসী রামায়ণ, বাল্মীকি রামায়ণ এবং কম্ব রামায়ণ দক্ষিণ ভারতের, এই তুলসীদাস, এই 4টি রামায়ণের প্রভাবে এরা করেছিল। আপনারা এক্ষুনি এখানে যেটি দেখছেন ওপরের যে মন্দিরটি, পুরুলিয়ার এই সোনাতপল বাঁকুড়া পুরুলিয়ায় যে মন্দির, সেই মন্দিরের একটা কথা জিজ্ঞেস করবো, আমার একটুখানি বলো যে এই যে বাটিক বলেন যে রবীন্দ্রনাথ বাটিক শিখে এসেছিলেন ইন্দোনেশিয়া থেকে, আমার যতদূর ধারণা, আমি ভুল হতে পারে, আমার ঠিক করে দেবেন, যে এই যে আর্ট ফর্মগুলো কিন্তু ট্রাভেল করেছিল ইস্টার্ন শোর, ভারতের ইস্টার্ন শোর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায়, এবং সেটা আবার ফিরে এসেছে। এই যে একটা আমার যত ধারণা যে বাটিক মানে মানে ভারতীয় পূর্ব দিকেই কিন্তু ছিল, সেখান থেকে সেটা বেরিয়ে সমুদ্র পেরিয়ে পৌঁছেছে, আমরা হয়তো ভুলে গেছি, আবার ওটাকে আমরা শিখেছি ওদের কাছ থেকে। হ্যাঁ, এটা হতে পারে। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন, রবীন্দ্রনাথ এই সুনীতি কুমার চ্যাটার্জির যে বইটি দীপময় ভারত, দীপময় ভারতে উনি লিখছেন যে একটা সময় আমাদের সাথে এদের খুব যোগাযোগ ছিল, ঠিক আছে, এবং খুব আদান প্রদান হতো, তারপর তারা ভুলে গেল, আমরাও ভুলে গেলাম, সবকিছু যেন ফুলে ফলে, মানে কি বলবো, যেরকম ভাবে একটা জমি যদি পড়ে থাকে, যেমন ঘাসেতে পুরো দীর্ঘদিন ধরে থাকতে থাকতে বিভিন্ন বৃক্ষলতাতে পুরো পরিপূর্ণ হয়ে ভরে যায়, তখন আর লোকে জানতেই পারে না ওর ভেতরে কি ছিল, ঠিক তেমনি ভাবে আমরাও সেগুলো সূত্রগুলো হারিয়ে ফেলেছিলাম। এখন আপনি যে কথাটা বলছেন সেটা হতেই পারে যে একটা সময় হয়তো বাটিক এখান থেকেই গেছিল, কিন্তু সেই পদ্ধতি আমরা ভুলে গেছিলাম, তারপর রবীন্দ্রনাথ আবার ওখানকার থেকে শিখে সেটা করলে, এটা হতেই পারে। হ্যাঁ, এটা নিয়ে আমরা আরো আলোচনা পরে করতে পারি, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ এই যে দেখছেন এখানে যে এই যে হনুমান মূর্তি রয়েছে, এই যে তালপাতায় লেখা রয়েছে রামায়ণের কথা, এগুলি হচ্ছে 14শ শতকে, এগুলো মাজাপহিতের মিউজিয়ামে দেখার রয়েছে, রাখা রয়েছে। তো এই আদান প্রদান তো হয়েছেই, আদান প্রদান হয়েছে বলেই তো আজকে দেখুন এই যে সূর্য মাজাপহিত সিম্বল, আজকে মাজাপহিত বংশ যেখানে রয়েছে সেখানকার একদম নতুন, এটি আমি 2019-এর ছবি দেখাচ্ছি, আমরা যখন গেছিলাম, তো সেখানকার মেয়র নির্দেশ দিলেন যে একটা এত বড় রাজত্ব ছিল, এত সম্মানীয় বংশ রেকর্ড, তো তাকে আমরা ভুলে যাব? হতে পারি আমরা এখন ধর্ম তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা যদি বাড়ির দেয়ালে এই সিম্বলটা লাগাই সেটি খুব ভালো হয়। তো তার ফলে এখন মাজাপহিত গেলে বহু বাড়িতে আপনারা এই নবগ্রহ এবং সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবেন। তো এগুলো ওই যে বললাম, যুগে যুগে কালে কালে যেরকম ভাবে চলে, এক একজন শাসক আসেন, এক এক রকম ভাবে সেটাকে প্রচার এবং প্রসার হয়। এটি প্রাম্বানানের অসাধারণ মন্দির, এই প্রাম্বানানের অসাধারণ মন্দিরের এক একটি মন্দির তৈরি হয়েছে কোনোটা কৃষ্ণ কথা দিয়ে, কোনোটা রাম কথা দিয়ে, কোনোটা ভাগবত দিয়ে,
মানে আমাদের পুরাণ সবকিছু মিলিয়ে। এই জলতণ্ড হচ্ছে জাভাতে। আমি কেন এই ছবিটি রামায়ণের কথা বলতে গিয়ে দেখাচ্ছি যে এই জায়গাটি একটি খুব ইন্টেরিয়ারে, সুরাবায়া থেকে প্রায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার ভেতরে। সেখানে এই জলতণ্ডতে মানুষ আসেন। এটি নবম শতাব্দীতে একজন হিন্দু রাজা, রাজবংশ, তিনি ওইখানে তার বানপ্রস্থের জায়গা ছিল এই পাহাড়টি, এবং খুব ন্যাচারাল ভাবেই তিনি সেখানে রাজার বানপ্রস্থ, তার ফলে সেখানে অনেক মন্দির তৈরি হয়েছে ছিল। তো খুঁজে খুঁজে এইটুকু ধ্বংসাবশেষ অব্দি মানুষ যেতে পারে, এবং এই স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে এই জল সমস্ত রোগ নিবারণ করে। এই জল থেকে মানুষের মানে গঙ্গা জলের মতন এরা মানে, এবং ওইখানে একটি পাথরের শিবলিঙ্গকে তারা স্বয়ম্ভু শিবলিঙ্গ বলে পুজোও করেন, ধ্যান করেন, পুজো করেন। আবার সুরাবায়াতে, এগুলো কিন্তু বালির কথা বলছি না, সুরাবায়াতে আছে মা সরস্বতী। সেখানে ইন্দোনেশিয়াতে দুবার পুজো হয়, সরস্বতীর পুজো, কারণ তারা 210 দিনের একটি ক্যালেন্ডারে বিশ্বাস করে। হ্যাঁ, 365 দিনের ক্যালেন্ডার তারা মানেন না, তারা 210 দিনের ক্যালেন্ডারে বিশ্বাস করে। সেই হিসাবে সরস্বতী পুজো বা জ্ঞান দিবস, তারা বলে নলেজ ডে, জ্ঞান দিবস, এটি বছরে দুবার পালন করা হয়। তার ফলে রামায়ণকে ব্রাহ্মণানের যে রামায়ণ শো, সেই ম্যানেজার ওই জন্য খুব সহজে আমাকে বলতে পারলেন যে রামায়ণা ইজ আওয়ার আইডেন্টিটি। রামায়ণকে কেন্দ্র করে তারা, এটি প্রথম বাঁদিকের যে কয়েনটা দেখছেন, এটি প্রায় 1400 খ্রিস্টাব্দের একটি রাম লক্ষণ সীতা, মানে অ্যাকর্ডিং টু ইন্দোনেশিয়ান স্টাইল, তাই দিয়ে একটি কয়েন। আর এটি যেটা দেখছেন একদম নতুন একটি বিখ্যাত মল সুরাবায়ার, সেখানে গিফট আইটেমে বিক্রি হচ্ছে রাম সীতা দয়া পেন স্ট্যান্ড। ইন্দোনেশিয়ার রামায়ণের বিভিন্ন গ্রন্থ এখন ব্রিটিশ মিউজিয়ামে বা ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে। সেখানে সেরাত রামা ক্লেলিং বা ইন্দোনেশিয়ান ওয়েয়াংশো বলে নানা গ্রন্থ আপনারা পাবেন। তবে আমি লক্ষ্য করে দেখেছি এই জাপানিজ মানে সমস্ত গল্পগুলোতেই এরা সীতাহরণ, রাবণ তাকে নিয়ে গেছে, রামের যুদ্ধ, রাম সীতা কিভাবে ছিলেন, সোনার হরিণ, এই গল্পগুলো মোটামুটি এক আছে। কোথাও লক্ষণ হয়তো একটু বেশি গুরুত্ব পেয়েছে, কোথাও হনুমানজি বেশি গুরুত্ব পেয়েছেন, কিন্তু মোটামুটি ভাবে এগুলো আছে। এটি জাকার্তা ন্যাশনাল মিউজিয়াম। জাকার্তা ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে রামচন্দ্রের মূর্তি। এদিকে আরেকটি মিউজিয়াম, যে মিউজিয়ামটির ভারী চমৎকার নাম, মিউজিয়াম পূর্ণা ভক্তি পৃথিবী। এটি হচ্ছে জাকার্তার মিউজিয়ামের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর 1927 সালে দীর্ঘ 3 মাস এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছিলেন। তার জাভার ডায়েরি নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন। সেখানে তিনি কিরমভাবে সুলতানের প্যালেসে রামায়ণের অভিনয় দেখেছিলেন, সে বিষয়ে সুনীতিবাবুও লিখেছেন এবং রবীন্দ্রনাথ নিজেও লিখেছেন। আমি খুব দ্রুত চলে যাব এর পরের দেশ, সেটি হচ্ছে মালয়েশিয়া, এবং যেখানে হিকায়েত সেরি রামা বলে তাদের রামায়ণ ছিল। এখানে এই কম্বেন কেভ এবং বাটু কেভ, এই কম্বেন কেভ থেকে কিছু হিন্দু বৌদ্ধ দেবদেবী এবং কিছু লেক পাওয়া গেছে, যেগুলো প্রায় 1100 শতাব্দী 1200 শতাব্দীর, এখনো আর্কিওলজিক্যাল কাজ চলছে। আর এই বাটু কেভ হচ্ছে যেখানে সব থেকে বড় মুরুগান বা কার্তিকের মূর্তি আছে মালয়েশিয়ায়, বহু মানুষ যান। সেইখানেই একজনরা এই গুহার মধ্যে পুরো রামায়ণকে পাথরের তৈরি বিভিন্ন মূর্তি দিয়ে করে রেখেছিলেন। এটি 2011-তে ডক্টর গুলাম মুস্তাফা স্যার এটি আমাকে পাঠিয়েছিলেন। উনি এখন আর সশরীরে নেই। উনি দীর্ঘদিন রামায়ণ কিভাবে মালয়েশিয়াতে ছিল, কিভাবে নাটক করা হতো, কিভাবে ছায়া নাটক হতো, এগুলো সংগ্রহ করেছেন। কারণ 1970 সালের পর থেকে নানা র্যাডিক্যাল চেঞ্জের ফলে এখন আর সেগুলো অত হয় না। আমি এখানে একটি মিউজিয়াম আপনাদেরকে দেখাচ্ছি। এটি বলপুত্রদেব মিউজিয়াম। বলপুত্রদেব ছিলেন কে জানেন তো? আমাদের নালন্দাকে উদ্ধার করতে এবং নালন্দাকে তৈরি করতে যিনি সব থেকে বেশি অর্থ দিয়েছিলেন, সেই সমস্ত রাজাদের মধ্যেই বলপুত্রদেব ছিলেন সুমাত্রার রাজা। তো ওনার জন্য একটি মিউজিয়াম ওনারা তৈরি করেছেন সেইখানে। আমাদের পরের দেশটি হলো লাওস। লাওসের কথা হয়তো আমরা খুব কম জানি, আমরা ভিয়েতনামের কথা তবু জানি, কিন্তু এই লাওস, ক্যাম্বোডিয়া, এই সমস্ত ছোট ছোট দেশগুলি, এদের জীবন ধারণে, এদের চলার পথে কিন্তু এই ভারতবর্ষের বিভিন্ন জিনিস এখনো রয়েছে। সেই জন্য ডক্টর সিলভা লেভির মতন মানুষ তারা বলতেন
যে লাওস ইজ দ্য আউটপোস্ট অফ ইন্ডিয়ান কালচার। লুয়াং প্রাবাং তাদের যে নদী, যে নদীটা দক্ষিণ পূর্ব এশিয়াকে বিভিন্নভাবে ঘিরে রেখেছে, বিভিন্নভাবে সাহায্য করছে, সেই নদীটি মেকং নদী। কিন্তু খুব অবাক হয়ে শুনেছিলাম আসল উচ্চারণটা হচ্ছে ম্যাখং খা, মা গঙ্গার মতন ম্যাখং খা। সেই লাওসের নিজস্ব রামায়ণ আছে, ফ্রালাক ফ্রালাম, এবং এটি হচ্ছে ভাতফুর অসাধারণ একটি মন্দির মহেন্দ্র পর্বতের উপর। প্রতি বছর এখানে ফ্রালাক ফ্রালাম মানে রামলীলা হয় এবং এখানে নানা রকম পুজো আচ্চা অনুষ্ঠানও হয়। লাওসের রামায়ণ ডক্টর সচ্চিদানন্দ সহায় উদ্ধার করে ফ্রালাক ফ্রালামকে খুব সুন্দরভাবে লিখেছেন। এটি ইংরেজিতে আমাদের ভারতবর্ষতেও পাওয়া যায় বইটি। আর আরেকটি হচ্ছে সচ্চিদানন্দ সহায়জি আরেকটি উদ্ধার করেছেন, সেটি গব্যধরবী লাও রামায়ণের একটি গল্প, একটি পার্টিকুলার এপিসোডকে কেন্দ্র করে। মহেন্দ্র পর্বতের উপরে এই লিঙ্গ পর্বত বা পাকসিডলে লাওসের যে মন্দির ভাতফু, এটি একটা অসাধারণ মন্দির। একটা সময় এখানে বিষ্ণু এবং শিব এনারাই ছিলেন, এখন সেখানে বৌদ্ধ মন্দির মূর্তি বসানো আছে। 2017-তে যখন আমরা গেছিলাম তখন এই অবস্থায় ছিল। ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সোসাইটি এবং এএসআই এবং লাওসের আর্কিওলজিক্যাল সোসাইটি মিলে অনেক কাজ করছেন। তো সেই ফ্রম পোস্টাল স্ট্যাম্প টু ইয়ং লাওসিয়ান স্মাইল, আমি বলতে পারি এই লাওসের রামায়ণ স্টোরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেখানে ছিলাম তার পাশেই একটি হোটেল ছিল যেটি ওয়ান্স আপন এ টাইম যেটা রাজপ্রাসাদ ছিল। তো সেখানে যখন আমরা ডিনারে গেছি তো তখন আমার ভারতীয় পোশাক দেখে সেখানকার ম্যানেজার আমাকে বলেন, আপনি একদম ওপরে চলে যান, আপনার দেখে একটা জিনিস ভালো লাগবে। তো এই পুরো ওপরের যে গোল ঘরটি, সেই ঘরটির পুরো ছাদটা রামায়ণ দিয়ে আঁকা। দেখে খুব আনন্দ হয়েছিল যে ভারতবর্ষ থেকে বহু দূরে আমাদের এই মহাকাব্যকে নিয়ে এইভাবে মানুষ এখনো মনে রেখেছেন। রামা স্টোরি, এই যে রামকথা, উড কার্ভিং এর শিল্পের মধ্যে যদি বলি, অসাধারণ উড কার্ভিং। ওয়াৎজিয়ংথং বলে লুয়াং প্রাবাং এর মন্দিরের গায়ে অসাধারণ রামকথা রয়েছে। ক্যাম্বোজ বা কম্বোজ দেশ, ক্যাম্বোডিয়া, যে ক্যাম্বোডিয়াতে আঙ্কর ভাত, যে ক্যাম্বোডিয়াতে বান্তেই সারি বান্তেই চমর নাগাদের গল্প, সেই ক্যাম্বোডিয়াতে বাল্মীকি মন্দির ছিল। সেই ক্যাম্বোডিয়াতে বাল্মীকিকে নিয়ে রামায়ণের যে প্রথম শ্লোক, সেই ব্রহ্মা বলছেন ব্যাধ নিষাদ যখন একে পাখিকে বধ করছে, সেগুলো সমস্ত খোদিত আছে। তাহলে পাথরের গায়ে, মানে এখানে বলতে পারেন পুরো রামায়ণ জীবিত রয়েছে পাথরের খোদাইতে, এই বান্তেশ্বরী মন্দিরে, বিয়নের মন্দিরে। কিন্তু সেটা ছাড়াও ফ্যাশন, ডিজাইন, আর্ট, কালচার সবেতেই রাম লক্ষ্মণ সীতার মতন সাজা, রামায়ণের গল্প বলা, সে সমস্ত নাটক হওয়া, সেগুলো চলেছে। মায়ানমার, বার্মা আমাদের খুব কাছের দেশ, যে বার্মা বাঙালিদের সঙ্গে তো বিশেষ করে খুব ওতপ্রোতভাবে একটা সময় জড়িত ছিল। সেই বার্মাতে 13 রকমের রামায়ণ আছে। একটা সময় দেশটার নাম ছিল রমন্না দেশা, তারপর হলো ব্রহ্মদেশ, তারপর হলো বার্মা, এখন হয়েছে মায়ানমার। তো সেখানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ শহর যেটি পিউ সিটি নামে পরিচিত, সেই পিউ সিটি অ্যাকচুয়ালি শ্রীক্ষেত্র। তার ফলে বিষ্ণুর সাথে সম্পর্ক একটা এই দেশগুলির বরাবর রয়েছে। কিন্তু আমরা যারা মনে করি, একটা সময় মনে করা হতো যে থাইল্যান্ড থেকে বার্মাতে রামায়ণ গেছিল, তা কিন্তু নয়। বার্মার মানুষ রামায়ণ জানতেন বহু আগে। সেখানে চন্দ্রবংশ ছিল 788 খ্রিস্টাব্দে, এবং শ্রীক্ষেত্র, বৈশালী এবং সেখানকার রাজারা এই সমস্ত নাটক অভিনয় করা এবং গল্প করা এগুলো ছিল। এবং ছিল বলেই 10ম শতাব্দীর নাথলুয়াং টেম্পল, আবেদানা টেম্পলের মধ্যে বিষ্ণুর মূর্তি রয়েছে। কারণ বিষ্ণুর কথা যদি আমি জানি, আমি 10 অবতারের কথা জানবো। তার ফলে বিষ্ণুর মন্দির, রামচন্দ্রের আঁকা, রামায়ণ আঁকা, এই সমস্ত প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট, যে ম্যানুস্ক্রিপ্টগুলোকে বার্মাতে বলা হয় পারাবাইক, সেই পারাবাইকে রামায়ণের গল্প আঁকা রয়েছে। এবং এই তাদের বাসন তৈরির মধ্যে এগুলো, যে এটা সিলভার রিপোজিও ওয়ার্ক যেটাকে বলে, অ্যাকচুয়ালি এগুলো সন্ন্যাসীদের ভিক্ষা দেওয়ার জন্য এরম বাটিগুলো ব্যবহার হতো। তো তার গায়ে রামায়ণ খোদিত করা রয়েছে, রামায়ণের বই রয়েছে। এক জেনারেশন থেকে আর এক জেনারেশনের কাছে রামায়ণ কিভাবে
অভিনয় করতে হবে পুতুল নাচের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, সেইটা মানুষ পৌঁছে দিচ্ছেন। এই যেমন এই ছেলেটি, সে ছোটবেলায় তার বার্মার জীবনের যে রামকথা হতো, যে রাম নাটক, যেরকম রামযাত্রা আমাদের গ্রামে হতো আগে, সেটিকে কিভাবে সান ফ্রান্সিসকোতে করেছে। সে খুব হালকা পাপেট তৈরি করেছে শোলা দিয়ে দিয়ে সে সেখানে তার এই রামায়ণের কথাটিকে বলতে চাইছে। এতক্ষণ অবধি তবু যে দেশগুলো আমরা দেখছিলাম বা শুনছিলাম, হয়তো সেগুলো আমাদের মনে থাকতেও পারে, কিন্তু ফিলিপাইন্সের মতন একটি খ্রিস্টান দেশ, তাদের রামায়ণ আছে, তাদের রামায়ণের অভিনয় দেখে আমি অভিভূত হয়ে গেলাম। 2016-তে আমি প্রথম তাদের রামায়ণের অভিনয় দেখি, এবং তাদের সীতা দ্য রামায়ণা রিভিজিটেড, একটা অসাধারণ প্রেজেন্টেশন। পরে জানলাম গবেষণা করতে করতে তাদের 3-4 রকমের রামায়ণ আছে। একটি রামায়ণ হচ্ছে সিঙ্কিল, বাঁশের ওপর নাচা, যেটি আমাদের উত্তর পূর্ব ভারতে খুব আছে, আসাম, নর্থ ইস্টের দিকে। তো ইনি হচ্ছেন সীতা। এর অর্থটা হচ্ছে সীতা সমস্ত অবস্টাকেলগুলো, বাধাগুলো পেরিয়ে পেরিয়ে চলে যাবেন, সেটি হচ্ছে সিঙ্কিল। সিঙ্কিল এরপর হচ্ছে ওদের ধাপে ধাপে চাষ হয়, ধাপ চাষ বলা হয় আমাদের এখানে। সেইখানে গিয়ে প্রফেসর জুয়ান আর ফ্রান্সিসকো তিনি দেখলেন যে এরা যখন ধান কাটে বা ধান রোপণ করে একটা গান করে। তো তিনি 1 বছর ছিলেন ওই গ্রামে, থেকে দেখলেন যে এটা আসলে একটা অদ্ভুত মিক্সড অফ রামায়ণ আর মহাভারতের, এবং এতে প্রায় 40টা এপিসোড আছে, এটা হুদহুদ বলে, এতে 40টা এপিসোড আছে, যেটা নিয়ে একটা কমপ্লিট রিসাইটেশন করে তিনি মহারাদিয়া লাবণা বলে একটি বই ইংরেজিতে অনুবাদ করলেন। এছাড়াও দারাঞ্জন আছে, মারানাও পিপল, ওখানকার মারানেওর মানুষরা লেকের ধারে, তারা ধর্ম তো যাই হোক না কেন, কিন্তু তাদের এই কালচারের মধ্যে, ট্র্যাডিশনের মধ্যে অজান্তেই রামায়ণ মহাভারত সব রয়ে গেছে। মানে খুব সুন্দর এই যে একটা আদান প্রদান না, এই আদান প্রদানটা খুবই সুন্দর। আর এটা এখন আমি যে শেষ করব যে দেশটির কথা বলে, সেটি হচ্ছে, আমরা ভিয়েতনামের কথা তো বোধহয় বাঙালি জানে না, এরকম বাঙালি কম, কিন্তু সেই ভিয়েতনামের যে চম্পা বলে একটা এত বড় সভ্যতা ছিল, যে চম্পা সভ্যতা আমাদের বিহার থেকে গেছিল, তার কথা আমরা খুব কম জানি। এই চম্পা সিভিলাইজেশন 4র্থ শতক থেকে প্রায় 16শো শতাব্দী অব্দি ছিল, এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিভিলাইজেশন ছিল চম্পা সিভিলাইজেশন। তাদের নিজস্ব রামায়ণ ছিল, প্রামদিত প্রামলাক। প্রামদিত কেন? আদিত্য থেকে। চম্পার মন্দির হুবাহু যেন আমাদের উড়িষ্যার মন্দিরের মতন বা বাংলার প্রাচীন মন্দিরের মতন। চম্পার মানুষরা আপনাকে আবাহন করবে, আপ্যায়ন করবে পান সুপারি দিয়ে। এই এক্সকাভেশনগুলো শুরু হয়েছিল 1927-28 সালে। প্রফেসর ত্রাণ, ওখানকার যিনি কিউরেটর দানাং মিউজিয়ামের, উনি আমাকে এই ছবিগুলো পাঠান। ফ্রান্সের ইএফইও বলে একটি সংস্থা এবং সেখানকার লোকাল হিস্টোরিয়ানরা মিলে এগুলো খুঁজে বার করেছেন। এই সেই পৌরাণিক ভারতের কথা, যেটি প্রাচীন চম্পায় রয়েছে। রাবণ রয়েছে, মা সীতা অশোক বনে দুঃখ নিয়ে বসে রয়েছেন, রামায়ণের বিভিন্ন ভাস্কর্য দিয়ে বিভিন্ন মন্দির তৈরি হয়েছে। এই বিশাল বিশাল শিবলিঙ্গ, শিব এবং বিষ্ণুর প্রভাব, আমি বারবার বলছি, দক্ষিণ পূর্ব এশিয়ায় অসাধারণ এবং ভীষণ গভীরে। এই শিবলিঙ্গের পুরো যে নিচের বেদিটি, সেটি রাম সীতার বিবাহ অনুষ্ঠানকে নিয়ে, কিভাবে বিবাহ হচ্ছে সেই নিয়ে। এছাড়া প্রকাশ ধর্মন বাল্মীকির জন্য একটি মন্দির তৈরি করেছিলেন, সেই মন্দিরটি, এবং চন্দন বা চিয়ানদেন বলে একটি মন্দির আছে 1200 শতকে, সেই মন্দিরের গায়ে বিভিন্ন রকমভাবে প্রামলাক প্রামদিতের কথা রয়েছে। এছাড়া হিন্দু দেবদেবী চম্পাতে রয়েছে দুর্গা, শিব, সরস্বতী। আর আছে ব্রাহ্মণ, চ্যাম ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণ বলতে পারেন না, তারা নিজেদেরকে বালামন বলেন, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আমাদের যখন মহালয়া হয়, ঠিক ওই মহালয়া থেকে নবরাত্রি যে আমাদের দুর্গাপুজোর সময়টিতে, এখানে দেখুন ওই মন্দিরের ওপরে রয়েছেন শিব, হ্যাঁ, চতুর্ভুজ শিব রয়েছেন। সেইখানে এইটি দুর্গা মন্দির, এর ভেতরে দুর্গা মা রয়েছেন। সেখানে একটি অনুষ্ঠান করেন তারা, এবং বেশিরভাগ প্রিয় পোশাক হচ্ছে, ব্রাহ্মণরা তো পরবেনই লাল এবং সাদা পোশাক, মহিলারাও তাই পরেন। একটি মডার্ন পেন্টিং এ রামায়ণ কিভাবে রয়েছে, কিভাবে সেখানে প্রসেশন হয় রামায়ণের বিভিন্ন ঘটনা নিয়ে, সেখানকার হনুমানজি রয়েছেন, এবং অসাধারণ চম্পার শিল্পকলা, অসাধারণ চম্পার মন্দির, যেখানে ভারতের কথাই গুঞ্জন হচ্ছে।
আজ এই অবধি দেখিয়ে আমি এখানেই শেষ করব। আর আপনারা যারা ইচ্ছুক আরো জানতে, তারা এই বইটি দুটি ভাষাতেই আছে, রামায়ণ ফুটপ্রিন্টস ইন সাউথ ইস্ট এশিয়া এবং রামায়ণ দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের পদচিহ্ন। আপনারা পড়লে ভালো লাগবে। নমস্কার নেবেন। অনেক ধন্যবাদ। এত সুন্দর আপনি একটা প্রেজেন্টেশন দিয়েছেন। মানে হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকে কিছু প্রশ্ন করেছেন, তো একটা প্রশ্ন ছিল যেটা মৈনাক দা করেছিলেন। আমি যেটা বলেছিলাম যে ওই বাটিক যে ব্যাপারটা, তো বাটিক আমি যতদূর আমার যতদূর জানা আছে সেটা হচ্ছে যে মানে পূর্ব ভারতে বাটিকের মানে যে মানে শৈলী, সেই শৈলীটা ছিল মানে ছিল। এবং এবং আমরা জানি যে শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে মানে পূর্ব ভারতে একটা গভীর সম্পর্ক ছিল, কারণ বণিকেরা ওখানে যেতে, তো সেখান থেকে শিল্প কলা সংস্কৃতি সবই ট্রাভেল করতো। তো সেই ক্ষেত্রে আপনি যখন বললেন এটা বলছে মৈনাদা মানে যেটা দিদি বললেন যে রবীন্দ্রনাথ শিখে এসেছিলেন বাটিক ইন্দোনেশিয়া থেকে। কিন্তু মানে আমরা জানি যে ভারতীয় কলা সংস্কৃতি পান সুপুরি খাওয়া থেকে শুরু করে বাংলা শব্দের ব্যবহার, সেটা কিন্তু ভিয়েতনাম থেকে ইন্দোনেশিয়াতে বিভিন্ন ওখানে পাওয়া যায়। তো এমনও হতে পারে যে এই যে শিল্পকলাগুলো আজকে আমরা দেখছি ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ফিলিপিন্সে আছে, ভারতে নেই। এমনও সম্ভব যে এই শিল্পকলাগুলো ট্রাভেল করেছে পূর্ব ভারত থেকে বা সাউথ ইন্ডিয়া থেকে ওখানে, আমরা কোনো কারণে ভুলে গেছি এবং আমরা সেটাকে রিডিসকভার করছি। তো এই কনটেক্সটে আমি সেটা প্রশ্নটা করেছি। হতে পারে। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমরা যারা শুধু পূর্ব ভারতে নয়, আমরা যারা অজন্তার গুহা চিত্র দেখেছি, অজন্তার গুহা চিত্রে একজন নর্তকী আছেন, যেমন সেই নর্তকীর যে পোশাক এবং সেখানে যে সমস্ত পোশাক রয়েছে তার মধ্যে ইক্কত আছে, তার মধ্যে বাটিকও থাকতে পারে, যে কারণ এগুলো তো অনেক নষ্ট হয়ে গেছে। আপনাদের শুনে ভালো লাগবে, আমি যখন এখানে এসে থাই সিল্ক দেখলাম এবং রামায়ণ অভিনয় করার জন্য একটি বিশেষ কাপড় এরা ব্যবহার করে, এক ধরনের ব্রোকেড, যেটা ভারতবর্ষের এবং এখানে মাদমি বলে, মাদমি কথাটা, সেটি হচ্ছে পুরোপুরি সম্বলপুরি ইক্কত উড়িষ্যার। কারণ উড়িষ্যা বা বেঙ্গল বিহার মানে অঙ্গবঙ্গ কলিঙ্গ, বেঙ্গল বিহার উড়িষ্যা এবং অন্ধ্র, এই চারটি জায়গার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ ভারী গভীর। তার ফলে এটা একটা অসাধারণ যোগ ছিল, তো অনেকদিন আগেই ছিল। এবং সেটা হতেই পারে যে আমরা কোনো ট্র্যাডিশনটা ভুলে গেছি, তারা সেই এই যে দেখলেন চম্পাতে এখনো পান সুপুরি দিয়ে আপ্যায়ন করা, তো একটা সময় তো গুয়া সুপুরি দিয়ে আমরাও আপ্যায়ন করতাম, কিন্তু এখন তো আমরা সেটা করি না। তো হতে পারে আবার 500 বছর পরে কেউ গিয়ে সেই ট্র্যাডিশনটা এনে বাংলায় চালু করলো, তখন আমরা বলবো এটা ভিয়েতনাম থেকে এসছে, কিন্তু এটা তো আমাদেরই ট্র্যাডিশন ছিল, তাই না? এখন এইখানে সেই জন্য একজন দেখছি এখানে প্রশ্ন করেছেন, মৈনাক বাবুই বোধহয়, যে বৌদ্ধ পরিব্রাজক বা ভিক্ষুকদের অবদান কতটা ছিল। নিশ্চয়ই বৌদ্ধ পরিব্রাজক এবং ভিক্ষুকদের অবদান। আজকে থাইল্যান্ডের যে প্রথম শহর, সেই শহরটার নাম হচ্ছে কিন্তু ব্যাংকক নয়, সেখানে একটি প্রাচীন শহর আছে, শহরটার নাম হচ্ছে নগর প্রথম। নগর প্রথম হচ্ছে, নগর প্রথমের প্রনাউন্সিয়েশন হচ্ছে নাখন পাথম। নাখন হচ্ছে নগর, পাথম হচ্ছে প্রথম। সেই নগর প্রথমে অশোক, মহারাজ অশোক দুজন সন্ন্যাসীকে পাঠিয়েছিলেন, সোনা এবং উত্তর তাদের নাম। এরা দুজন এসে এখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। বিরাট একটি চেদি আছে, স্তূপ আছে নগর প্রথম, নাখন প্রথমে। তো সেই জন্য বৌদ্ধ ধর্মের তো প্রভাব ছিলই, এবং বৌদ্ধ ধর্মতেও বৌদ্ধ জাতক যেটি আছে, যেটি দশরথ জাতক, সেই দশরথ জাতকের রামায়ণের ঘটনাই তো আছে। এবং যে কারণে আজকে থাইল্যান্ডের রাজা, বৌদ্ধ রাজা, তো তিনি কিন্তু রাজা হচ্ছেন কার নামে শপথ নিয়ে? রামের নামে শপথ নিয়ে। সেই জন্য এখন বর্তমান রাজা রামানবম ছিলেন অসাধারণ একজন। তো তার ফলে শুভারম্ভ, আবার একজন বলছেন যে গণেশকে শুভারম্ভ করাকে শ্রী গণেশ করাও বলা হয় না, শুভারম্ভকে এনারা বলেন হচ্ছে ভি খানেত,
গণেশ এদের উচ্চারণ হয় না, এরা কানেত বলে। তো ফি মানে হচ্ছে বড় দাদা বা বড় ভাই। ফি কানেত মানে গণেশ এনাদের কাছে এতটা প্রিয়, এত ভালোবাসা আমি বোধহয় আমাদের কোথাও দেখিনি। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা অ্যাকচুয়ালি অভয় করেছে, এটা আমি করিনি। সেটা হুম, অভয় প্রশ্ন করেছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্পে উড়িষ্যা শিল্পের সাথে যে এত মিল সেটা দেখা যায় কেন? আচ্ছা, এটা বলে রাখি যে দিদির একটা বই আছে উড়িষ্যার শিল্পকলা নিয়ে, তো সেই হুম। নিয়ে আমরা অনুষ্ঠান করব। দিদি পিএইচডি করছে না, আমিও অনেক কাজে থাকি ব্যস্ত, তাহলে আমরা সময় করে কিন্তু দিদির সাথে বোধহয় আরো 10টা অনুষ্ঠান করা যাবে, তাও শেষ হবে না। হ্যাঁ, এত এত কিছু রয়েছে, তো আমরা হুম। সেগুলো কথা বলবো। তো আপনি যদি ছোট্ট করে বলেন ব্যাপারটা। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন অভয়। দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্পে উড়িষ্যার শিল্পের সাথে এত মিল কেন দেখা যায়? আমার কাছে এই মুহূর্তে ওই ছবিটা নেই, আমি আপনাদের তাহলে দেখাতাম। সুরাবায়াতে গিয়ে, সরি, যোগজাকার্তা ইয়া সুরাবায়া, যে কোনো একটা জায়গাতে যেখানে সুলতানের প্যালেস আছে। তো সেই সুলতানের প্যালেসের ভেতরে বাটিক তৈরি হয়। হ্যাঁ, সেখানে বিরাট একটি সুলতানের প্যালেসের মধ্যে বিশাল একটি গণেশ মূর্তি রাখা আছে। সেই গণেশ মূর্তির পায়ের কাছে বসে মেয়েরা সব বাটিকের কাজ করেন। তো আমি ওইখানের বাটিকে ওনাদের সাথে ইন্টারভিউ নেওয়ার পর আমি জানতে চাইলাম আর কোথায় আছে। তো তখন ওনারা বললেন এই ক্র্যাতনের পেছনে একটি গলিতে অনেক আপনি পাবেন, যেখানে বাটিক এবং এই লেদার পাপেট রামায়ণের সব তৈরি হচ্ছে। তো আমি খুঁজতে খুঁজতে সেখানে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে একটি ছেলের সাথে পরিচয় হলো। আমি পরে আপনাকে এই ছবিটি পাঠিয়ে রাখবো, বা আমার বইতে বোধহয় ছবিটি আছে, হতে পারে। সেখানে সে আমার সাথে কথা বলতে বলতে বলছে, তাকে আমি ঠিক এই প্রশ্নটা করেছিলাম যে উড়িষ্যার সাথে এত, তখন বলছে যে সিস্টার, তোমার আর আমার রক্ত এক। তা বলছি কিরম ভাবে? বলছে আমি 5 পুরুষ আগে আমার বাবা মা এসছে এখানে, একজন গুজরাটের ছিল, একজন উড়িষ্যার ছিল। তো তার ফলে আমাদের শরীরে তো ভারতের রক্তই রয়েছে। এখন আমরা এই 2 পুরুষ হলাম, ধর্ম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের শিল্পেতে উড়িষ্যার শিল্পের প্রভাব ভীষণ। আজকে বলুন এত বড় বালিযাত্রা হচ্ছে উড়িষ্যার, যে বৈঠা বন্দনা, সেই বৈঠা বন্দনার দিনে দিনই তো সমস্ত জায়গায় দক্ষিণ পূর্ব এশিয়াতে লয়ক্রাথং হয়। আমার যে নতুন বইটি আসছে, আমি পরবর্তীকালে যদি সময় পাই আপনাদের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত উৎসব অনুষ্ঠান তাদের নিয়ে একটি অনুষ্ঠান করব, যে তার সাথে আমরা কিভাবে যুক্ত রয়েছি। তার ফলে উড়িষ্যার থেকেই যে নৌকোগুলো আমাদের ছাড়তো ম্যারিটাইম রুটে উড়িষ্যা এবং বাংলার প্রভাব প্রচন্ড। আমি ইন্দোনেশিয়াতে পেয়েছি, থাইল্যান্ডে পেয়েছি, কিছু জায়গার নাম বাংলি। ফুকেটে একটি বাংলি বলে গলি আছে, কারণ মেন যে পোর্ট ছিল না, এই এখনকার তো ব্যাংকক পোর্ট তো তখন ছিল না, তখন যে জাহাজগুলি ছাড়তো উড়িষ্যার থেকে হোক বা অন্ধ্রের থেকে হোক, বঙ্গোপসাগর দিয়ে তারা পশ্চিমবঙ্গ থেকে তারা নিত জল এবং সুপুরি। আমি একটি আর্কিওলজিক্যাল সাইটে গেছিলাম যেখানে একটি ভারতীয় নৌকার ধ্বংসাবশেষ এবং প্রচুর সুপারি পড়ে রয়েছে, যেগুলো আমাদের বেঙ্গল সুপুরি। তো তারা ওখান দিয়ে আসতো, তার ফলে উড়িষ্যার সাথে সম্পর্ক তো বহুকালের। হ্যাঁ, আমরা এই শেষ প্রশ্ন নেব, এই আমাদের আরেকটা প্রোগ্রাম শুরু করতে হবে কিছু হ্যাঁ, কিছু নিশ্চয়ই মিনিটের নিশ্চয়ই। মধ্যে। হ্যাঁ, ময়াদা ভালো প্রশ্ন করেছেন যে সুগ্রীব সীতা সন্ধানের সেনা পাঠানোর সময় যে মলয় দেশের উল্লেখ করেছিলেন, সেটা কি আজকের মালয়েশিয়া? আম, অনেকে বলেন, হুম। কিন্তু এই বিষয়ে যদি তথ্য প্রমাণ চাই আমি দিতে পারবো না এই মুহূর্তে। কিন্তু দুটো দেশ, একটি হচ্ছে মালয়েশিয়া এবং আরেকটি হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে আমি একবার কথা বলেছিলাম যখন আমরা গ্লোবাল এনসাইক্লোপিডিয়া অফ রামায়ণের কাজ করি, তখন সেখানকার একজন স্কলার আমাকে বলেছিলেন এই নামটি এসছে, অস্ট্রেলিয়ার কোনো ইংরেজি মানে হয় না, অস্ট্রেলিয়া কথাটি এসছে অস্ত্রালয়, অস্ত্রের আলয়, যেখানে তারা অস্ত্র লুকিয়ে রেখেছিল পরবর্তীকালে রাবণের সাথে যুদ্ধের জন্য। এবার আমি এর সত্যতা বলতে পারবো না আপনাদেরকে, তো হতে পারে মলয় দেশ, হতেই পারে এটা। খুব ভালো দিদি। আমি
একটা জিনিস বলে শেষ করব, যেটা আমি তো একজন সাধারণ মানুষ, ঠিক আছে? আমি মানে টেকনোলজি নিয়ে কাজ করি, হ্যাঁ, এবং এই কাজগুলো করি না, এইগুলো আমার শখে করা। যেহেতু জানার জানার ইচ্ছে আছে, কিছু নিজেকে শেখানোর ইচ্ছে আছে। তো এই যে ওরাল ইতিহাস, মানে ওরাল হিস্ট্রি বা মৌখিক ইতিহাস, হ্যাঁ, মানে আহ, এশিয়ায় আহ, এশিয়া এবং অস্ট্রেলিয়াতে ওরাল হিস্ট্রি আছে। আমাদের এশিয়াতে তো, আমাদের ভারতবর্ষে বা বৃহত্তর ভারতবর্ষে তো ওরাল ওরাল ইতিহাসই আছে। মানে ট্রাইবালদের শুরু করে, যারা মূল নিবাসী থেকে শুরু করে, আমাদের কিন্তু ওরাল হিস্ট্রি ট্রেডিশন আছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আস্তে আস্তে আমরা যদি এই ওরাল হিস্ট্রিকে যদি ডকুমেন্ট না করে, যদি রিসার্চ না করে, ওটা হারিয়ে যাবে? কারণ আমাদের কিন্তু ইতিহাসটা মানে বেশিরভাগ এখনো রয়েছে, সেটা হচ্ছে ওরাল হিস্ট্রিতে, লেখা নেই কিন্তু অনেক অনেক কিছু, 90% যদি আমি হিসেবে ধরি। শ্রুতি শ্রুতি হ্যাঁ, ওরাল শ্রুতি শ্রুতি হিস্ট্রির একদম প্রথম হচ্ছে শ্রুতি, যে শ্রুতি। শুনে শুনে তুমি বংশ পরম্পরায় মনে রাখো। হুম, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটি আমাদের ভারতবর্ষ এত প্রাচীন একটি দেশ, এবং এই দেশের পক্ষে এটি কিন্তু সত্যিই নথিবদ্ধ করে রাখা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আমার সাথে, আমি জাস্ট এটা বলে শেষ করব, দুদিন আগেই এখানকার স্বামী বিবেকানন্দ কালচারাল এতে একটি মহাকুম্ভের ওপর অনুষ্ঠান হয়েছে। সেখানে একজনের সাথে আমার আলাপ হলো, যিনি কেরালার একটি প্রত্যন্ত গ্রাম থেকে এসছেন, এবং তিনি একটি বিশেষ ধরনের মহিলা, তিনি একটি বিশেষ ধরনের মুগুর চালনা করেন। মুদগড় যে কথাটা আমাদের বলা হতো, হ্যাঁ, যেটা আমরা কালাইপাট্টু, কেরালা পাট্টু যেগুলোকে বলা হয় না, আমি ঠিক উচ্চারণটা হয়তো করলাম না, যারা জানেন। তো সেটি একটি বিশেষ ধরনের মুগুর বা গদার তো উনি আমাকে বললেন, আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কেন এসছেন এবং কি, তো উনি এখানে এসছেন মুয়া থাই শিখতে। মুয়া থাই থাইল্যান্ডের ভীষণ প্রাচীন একটি ট্র্যাডিশনাল মার্শাল আর্ট। আবার ওদিকে ওই কালিয়ারপাট্টা বা যেটা বলছেন উনি, সেটিও আমাদের, উনি বলছেন এটি 5,000 বছরের প্রাচীন ভারতীয় একটি মার্শাল আর্টের একটি প্রতিভা, কিন্তু কোথাও লেখা নেই। এটি বংশ পরম্পরায়, গুরু পরম্পরায়, শিষ্য পরম্পরায় এটা, এই প্রথা চলছে। তো ইতিহাসও তো তাই, আমাদের তো কথক ঠাকুর, কথা, গান এসব তো ছিল, পাঁচালী এইসব যে ছিল তখনকার দিনে, গান গেয়ে গেয়ে বলা, পটচিত্র গান গেয়ে গেয়ে করা, এ তো ইতিহাসই ছিল। এবং সত্যি এগুলোকে আজকে নথিবদ্ধ করার সময় এসছে, এবং আমরা হয়তো চেষ্টা হচ্ছে, কিন্তু এ ব্যাপারে আমাদের প্রত্যেককেই, মানে আমি আপনাদের এইটুকু বলতে পারি, যারা যারা শুনছেন, যে যেখানে আছেন, যে পাড়ায়, যে যে রাজ্যে রয়েছেন, দেখবেন প্রত্যেকের নিজস্ব কিছু গল্প থাকে। সেগুলো শুধু গল্প বলে যদি না আমরা ওভারলুক করি, তার ভেতরেই ইতিহাসগুলো লুকিয়ে আছে। হ্যাঁ, একদম আপনি ঠিক বলেছেন। তো আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। দিদিকে আবার আহ্বান রইল যে উনি আবার আসবেন। আর আমরা একদম 2-3 weeks এর পরেই ওনার আরেকটা বই আছে উড়িষ্যা নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। তো তার জন্য অপেক্ষায় আমি রইলাম, সবাই থাকবে। তো নমস্কার দিদি, জয় শ্রীরাম, বন্দে নমস্কার, মাতরম। নমস্কার, জয় শ্রীরাম, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, এবং এই বই যার পড়ার ইচ্ছা হবে সে তো অনলাইনে যেখান থেকেও পাওয়া যাবে। আমি লিংক ভালো, দিয়ে দিয়েছি, লিংক ডিসক্রিপশনে আছে, লিংক চ্যাটে আছে। আপনারা ওই ভিডিও ডিসক্রিপশন যাবেন, ওখানে ইংরেজি বাংলা দুটো লিংক আমি ওখানে রেখে দিয়েছি, ভিডিওতে আছে। হুম, হুম, হুম। ঠিক থ্যাংক ইউ, আছে, নমস্কার, বাই বাই। নমস্কার, নমস্কার।